রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ দুপুর 12:30টায় সচিবালয়ে সরকারের সিনিয়র মন্ত্রী ও বিএনপির জ্যেষ্ঠ নেতাদের সাথে বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই বৈঠক শেষে রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করা হবে। দুপুর 1টা নাগাদ রাষ্ট্রপতির পদে বিএনপির মনোনয়নপত্র নির্বাচন কমিশনে দাখিল করার কথা রয়েছে দলটির। বিএনপির সূত্র বলছে, বিতর্ক এড়াতে সচিবালয়ের অনুষ্ঠিত সভাটি স্থায়ী কমিটির বৈঠক হিসাবে স্বীকৃতি দিচ্ছে না দলটি। এছাড়াও রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনীত প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত। বিএনপির নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি এই দায়িত্ব সর্বসম্মতভাবে দলের চেয়ারম্যানকে আগেই দিয়েছে। মনোনীত প্রার্থীর পক্ষে এখন দলীয় প্রস্তাবক ও সমর্থকের স্বাক্ষরের নিয়ম থাকায় মূলত এই সভার আয়োজন। দলের চেয়ারম্যান কাজটি সম্পন্ন করতে বৈঠকে জ্যেষ্ঠ নেতাদের পরামর্শ নেবেন বলে জানান আমন্ত্রণ পাওয়া এক জ্যেষ্ঠ নেতা। জ্যেষ্ঠ নেতাদের মধ্যে একজন রাষ্ট্রপতি পদে মনোনীত প্রার্থীর প্রস্তাবক হবেন, আরেকজন প্রস্তাবের সমর্থক হবেন। দেশের সব সরকারি হাসপাতালে পরীক্ষা নিরীক্ষা আছে শত শত কোটি টাকার যন্ত্রপাতি, অথচ ব্যবহার হয় মাত্র 5 ঘন্টা। 19 ঘন্টাই থাকে অব্যবহৃত। দুপুরের পর বন্ধ হয়ে যায় ল্যাব, রোগীদের ছুটতে হয় প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টারে। বিশেষজ্ঞরা বলছেন, বিকালেও সরকারি হাসপাতালে ল্যাব চালু থাকলে চিকিৎসা ব্যয় ও ভোগান্তি কমতো লাখ লাখ রোগীর। স্বাস্থ্যমন্ত্রী জানালেন, এ বিষয়ে কাজ করছে সরকার। সহকর্মী হাসান মিসবার রিপোর্ট। সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আমার পেছনে জরুরি বিভাগ। এখন বিকেল 5:30 বাজে। দুপুর 2টা থেকে 5:30টার মধ্যে প্রায় 100 রোগী জরুরি বিভাগে এসেছেন। চিকিৎসক তাদেরকে সেবা দিচ্ছেন। আর জরুরি যে পরীক্ষা নিরীক্ষাগুলো লাগছে, সেই পরীক্ষা নিরীক্ষা কিন্তু বাইরে করাতে হচ্ছে, কারণ এখানে যে প্যাথোলজি আছে সেটি দুপুর 1টার পরে বন্ধ হয়ে যায়। এই হাসপাতালের মতোই সারা দেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিকেলে স্বাস্থ্য সেবার চিত্র একই। অমুক ক্লিনিকে যাবো, অমুকে যাবা, গেলে ওতে ভালো হবে আর ডিসকাউন্ট পাওয়া, কিন্তু সেখানে গেলে দাম বেশি। পরীক্ষা নিরীক্ষার জায়গাটা যদি এখানে হয় তাহলে গরিব মানুষের জন্য অনেক সচল হবে আর কি। বাড়িতে টেস্ট করে নিয়ে রিপোর্ট দিলে এবার ডাক্তার প্রেসক্রিপশন করে এলে ওষুধ দিলে ওষুধ খাওয়া গেছে। টেস্টের জন্য ওই যে শেফা ডায়াগনস্টিক ওখানে দিল রাত 9টার পরে। ওখানে গিয়েছিলাম, আধা ঘন্টা পরে রিপোর্ট নিয়ে আসলাম, তারপরে ডক্টর দেখলো। রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতাল, হুইল চেয়ারে বাইরে নেওয়া হচ্ছে হৃদরোগে আক্রান্ত মাহফুজুল হককে। তাকে ইকো করার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। হয় এখানে হয় ইকো টেস্ট করার জন্য, কিন্তু আমরা বাইরে পাঠাইছি। বিকেলে এই হাসপাতালের প্রবেশ মুখে দাঁড়ালে দেখা যায় রোগীরা ছুটছেন বাইরের ডায়াগনস্টিক সেন্টারে। কেউ পায়ে হেঁটে, কাউকে নেওয়া হচ্ছে হুইল চেয়ারে, আর খুব গুরুতর রোগীদের নেওয়া হয় স্ট্রেচারে করে। তেমনই একজন 75 বছরের আবেদা বেগম। সব টেস্ট তো এই হসপিটাল থাকে না, এবং যেগুলি এখানে থাকে সেগুলি এখানে হয়, যেগুলি এখানে থাকে না সেটা বাইরেতে করা হয়। এখানে এই রুগীটা আমি নিয়ে গেলাম পপুলারে, আবার ওখান থেকে নিয়ে আসলাম, মানে শিফটিং করতে আনন্দিত কষ্ট না। সারা দেশের সরকারি হাসপাতালে দুপুর 1টার পর টাকা জমা নেওয়া বন্ধ হয়ে যায়। এরপর পরীক্ষা নিরীক্ষার জন্য চরম ভোগান্তিতে পড়েন রোগীরা। সেই সুযোগে পকেট ভরে দালাল আর প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টারের। অবশ্য কিছু হাসপাতালে শুধু ভর্তি রোগীরা বিকেলেও কিছু পরীক্ষার সুযোগ পান। তো এটা 23 থেকে আমাদের সিরিয়াল ধরতে বলেছে ভর্তি রোগীদের জন্য। যখন সিরিয়াল ধরে আমরা টিউবের জন্য গেছি, তখন টিউবের জন্য সিরিয়াল ওরা বন্ধ করে দিয়েছে, টিউব এখন দিবে না। 2টা বাজে দাঁড়াইছি, 5টা 5:30 পরে পাইছি। পরে রিপোর্টগুলো দিছে, ওইখানে গেছি, ওইখানে বলে যে এখন টিউব নাই, এখন বন্ধ। অনেক কষ্ট নিয়ে যাইতেছে, এই জায়গায় হয় না বলে এরা ওই জায়গায় বেশি করে থেকে আসছে। 500 টাকা এইগুলি এইখানে, আর এর উপর 500 টাকা 1000 টাকা 2-3,000 টাকা বেশি, মানে বেশি টেস্ট হলে ওই বাইরে। সরকারিভাবে রোগ নির্ণয়ের সবচেয়ে বড় প্রতিষ্ঠান রাজধানীর আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন। সকালে পা ফেলার জায়গা না থাকলেও দুপুরের পর একেবারে ভিন্ন চিত্র। বিকেলেও ল্যাব চালুর বিষয়ে সিদ্ধান্ত হলেও এখনও তা বাস্তবায়ন করা যায়নি। সব প্রতিষ্ঠানে একই চ্যালেঞ্জ, জনবল সংকট। বিকেলের শিফট অবশ্যই চালু করা উচিত, তাতে করে যে বাইরে যে ব্যবসায়িক যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় যে বাণিজ্যকরণ হয়েছে সেটা অনেকখানি কিন্তু রহিত হবে। ইনস্টিটিউশনগুলিতে চাকরি করে তাদেরকে যদি আমরা ইনসেন্টিভের আওতায় আনি, বিকেলবেলা তোমার থাকতে হবে, এবং বিকেলবেলা যে ইনকাম হবে তার একটা পার্সেন্টেজ তুমি পাবা।
দেশে সরকারি স্বাস্থ্য অবকাঠামো 16,000, এর মধ্যে হাসপাতাল 600-র বেশি, আছে রোগ নির্ণয়ের ব্যবস্থা। এসব প্রতিষ্ঠানে সকাল 8:30টার পর থেকে দুপুর 1টা পর্যন্ত পরীক্ষা নিরীক্ষার সুযোগ পান রোগীরা। এরপর তালাবদ্ধ থাকে শত শত কোটি টাকার যন্ত্রপাতি। প্যাথোলজিটা 2 শিফটে করার জন্য আমরা পরিকল্পনা গ্রহণ করেছি। জনবল তো নাই, জনবল নিতে হবে। দেখেন, স্বাস্থ্য খাতকে পরিপূর্ণ উন্নত করতে হলে আরও টাইম দিতে হবে। জনবল নেওয়া একটা বিশাল ব্যাপার, অনেক ধাপ পেরোতে হয়, কিন্তু আমরা হাত দিয়েছি এগুলো সবই আমরা করতেছি। দেশের সকল প্রাইভেট প্রতিষ্ঠানে 24 ঘন্টায় টেস্ট করা যায়, পিছিয়ে শুধু সরকারি হাসপাতালগুলো। ঘড়ির কাঁটা এখন সন্ধ্যা 7টা। এই সময়ে সাধারণত সরকারি হাসপাতালের পরীক্ষা নিরীক্ষার যন্ত্রপাতি সচল থাকে না, কিন্তু ব্যতিক্রম দেখতে পেয়েছি আমরা জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটে এসে। এখানকার রেডিওথেরাপি বিভাগ এখনও সচল, সেবা পাচ্ছেন রোগীরা। তার মানে চাইলেই যে কোনো সরকারি হাসপাতালে সকালের শিফটের পাশাপাশি রাত কিংবা বিকেলের শিফটের রোগীদের সেবা দেওয়া সম্ভব। তারই একটি অনন্য উদাহরণ হচ্ছে এই জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। এয়ারপোর্টে বসে সামাজিক মাধ্যমে চলছিল লাইভ স্ট্রিম, আর সেই মুহূর্তেই ভয়াবহ ভূমিকম্প। কন্টেন্ট ক্রিয়েটরের ক্যামেরায় ধরা পড়ে পুরো বিপর্যয়। ভয়াবহ অভিজ্ঞতার সাক্ষী হন কলম্বিয়ার ইনফ্লুয়েন্সার হোজে গ্যালেগর। ঝাঁকুনির ধাক্কায় রীতিমতো দিশেহারা হয়ে পড়লেও অন ছিল লাইভ স্ট্রিমিং। কোনো মতে প্রাণ বাঁচিয়ে এয়ারপোর্ট থেকে বের হয়ে তাৎক্ষণিক ধ্বংসযজ্ঞের চিত্রবন্দী করেন ক্যামেরায়। এয়ারপোর্টের লাউঞ্জে বসে লাইভ করছিলেন কলম্বিয়ান কন্টেন্ট ক্রিয়েটর হোজে গ্যালেগো। হঠাৎই কাঁপতে শুরু করে চারপাশ। মুহূর্তেই শুরু হয় তাণ্ডব, বদলে যায় পুরো চিত্র। 7.4 মাত্রার ভূমিকম্পের আঘাতে বিপর্যয় নেমেছে কলম্বিয়ায়। এরই মধ্যে প্রাণহানি হয়েছে বহু মানুষের। রাজধানী বোগোতার পশ্চিমের শহর পেরেইরাতে নিহতের সংখ্যা ছাড়িয়েছে শতাধিক। ভূমিকম্প শুরু হওয়ার কিছু আগেই পেরেইরাতে পৌঁছান হোজে, কিন্তু এয়ারপোর্ট থেকে বের হয়ে শহরে প্রবেশের আগে সাক্ষী হন ভয়াবহ এই বিপর্যয়ের। আমি বোগোতা থেকে পেরেইরায় পৌঁছেছিলাম মাত্র। ভূমিকম্পের সময়ও লাইভ স্ট্রিম করছিলাম। প্রথমে সামান্য ঝাঁকুনি ভেবে বিষয়টিকে পাত্তা দিচ্ছিলাম না, কিন্তু এরপর যা হলো তা স্বপ্নেও ভাবতে পারিনি। মানুষের চিৎকার, চেঁচামেচি, চারদিকে সবকিছু ওলটপালট হয়ে যাওয়ার দৃশ্য ভয়াবহ। প্রথমে মৃদু ঝাঁকুনি ভেবে বিষয়টি তেমন আমলে না নিলেও মানুষের চিৎকারে মুহূর্তের মাঝে অস্থিতিশীল হয়ে ওঠে পরিস্থিতি। ঘটনার আকস্মিকতায় কি করবে বুঝতে না পেরে ঠায় দাঁড়িয়ে যায় হোসে। এ সময় পাশে থাকা অচেনা একজনের ডাকে সম্ভিত ফিরে তার। দ্রুত একটি টেবিলের নিচে কোনো মতে আশ্রয় নেন তিনি। ঘটনার আকস্মিকতায় আমি হতবিহ্বল হয়ে গিয়েছিলাম। পাশে থাকা আরেকজন আমাকে টেনে টেবিলের নিচে নিয়ে গিয়েছিল। আমার কাছে মনে হচ্ছিল অনন্তকাল ধরে জীবন হাতে নিয়ে টেবিলের নিচে লুকিয়ে আছি। তেমন একটা চোট পাইনি, শুধু হাঁটুতে সামান্য ব্যথা পেয়েছি। কিন্তু এখনো পুরো বিষয়টি নিয়ে আতঙ্ক কাজ করছে আমার। রাতে ঘুমাতে পারছি না। যখনই চোখ বন্ধ করি মর্মান্তিক দৃশ্যগুলো সামনে ভেসে ওঠে। 30 সেকেন্ডের এই দীর্ঘ মুহূর্ত পার হওয়ার পর দৌড়ে এয়ারপোর্ট থেকে বের হন হোসে। শহরটিতে প্রায় 2 ঘন্টা ধরে ভিডিও ধারণ করেন তিনি, যাতে উঠে আসে ধ্বংসযজ্ঞ আর হতাহতদের হাহাকার। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। দর্শক, ছিল আমার কাছে সকালে বাংলাদেশের পর্যায়ে তথ্য।